আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার জুনিয়র্স, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আবার চলে আসছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং স্টুডেন্ট বান্ধব প্ল্যাটফর্ম নেক্সট ইনস্টিটিউটের আজকের লাইভ ক্লাসে। সো তোমাদের প্রিয় প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকে আমি আছি। তোমাদের প্রিয় আপু, তোমরা কে কে জয়েন করেছো, কোথা থেকে জয়েন করেছো, কার কলেজ কোনটা, আপুকে জানিয়ে দাও। শহর কিংবা গ্রাম, যেখান থেকে আজকে লাইভ ক্লাসে জয়েন করেছো তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম করছি। তোমরা সবাই কেমন আছো? এন্ড সবাই আজকে লাইভ ক্লাসে জয়েন করো এন্ড ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও এবং আমাকে একটু জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা। সবকিছু যদি ওকে থাকে আমি ক্লাসটা স্টার্ট করব। সো তোমরা প্লিজ আজকে আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও। সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান একটু কমেন্টসে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। এবং তোমাদের জন্য আবারও চলে আসছি, আমি তোমাদের সাথে আছি। তো আজকে একটা ধামাকাদার ক্লাস হবে আমার খুব ফেভারিট টপিক নিয়ে। আজকে আমরা পড়বো লাল সালু। সো তোমরা কি কেউ বলতে পারবা লাল সালু লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ? তোমরা সৈয়দ ওয়ালিউল্লাহ আর কি লেখা পড়েছো কমেন্টসে জানিয়ে দাও তো। ক্লাস 9-10-এ পড়েছিলে তোমরা? আমি দেখতে চাই কে কে আজকে লাইভ ক্লাসে কে এই কোশ্চেনটার অ্যান্সার পারবে। আজকে কে অ্যান্সারটা পারবে আমি একটু দেখতে চাই যে কে কে তোমরা পড়েছো। সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত লেখা তোমরা পড়েছো, ক্লাস 9-10-এও পড়েছো, ইন্টারেও পড়েছো, কোনটা কমেন্টসে জানিয়ে দাও। ওকে, সো কার কোনো কোশ্চেন আছে? সাউন্ড ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, আমি ক্লাসটা তাহলে স্টার্ট করে দিব। এন্ড সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত লেখা তোমরা তো নিশ্চয়ই জানো। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও, কমেন্ট সেকশনে কারো কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ, এবং এইটা প্রকাশকাল কত সালে? প্রকাশকাল হচ্ছে 1948 সালে। সো তোমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। এবং সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত লেখা বলতো কোনটা? বহিপীর ছিল, যেটা তোমরা 9-10-এ পড়েছিলে, তাই না? বহিপীর, খোদেজা, তাহেরা চরিত্রগুলো তো খুবই পরিচিত না? আচ্ছা, এবার হচ্ছে আমরা যে আজকে যে উপন্যাসটা পড়বো লাল সালু, তাই না? সো এই লাল সালু উপন্যাসটা মূলত কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং ভণ্ড যে ধর্ম ব্যবসায়ীরা আছে আমাদের সমাজে কিন্তু এখনো এই জিনিসটা আছে, ধর্মীয় গোঁড়ামি বা ধর্মকে সামনে দাঁড় করিয়ে যে ব্যবসা, যেটাকে ধর্মীয় ব্যবসা বলে। সো বিভিন্ন ধরনের ব্যবসা আছে, তুমি যদি মুড়ির বিজনেস করো, সো ওরকম ধর্মকে সামনে রেখে, ধর্মকে ঢাল হিসেবে রেখেও কিন্তু ব্যবসা হয়, তাই না? সো এইটা হচ্ছে ধর্মীয় ব্যবসা বা ধর্মান্ধ যারা আছে। ওকে, সো এই আমাদের সমাজে যেসব ধর্মান্ধ মানুষজন আছে এদেরকে পুঁজি করে এই ধর্ম ব্যবসায়ীরা খুবই তৎপর হয়, এখনো আমাদের সমাজে এটা খুবই আছে। সো এই উপন্যাসটা মূলত সেই সব অন্ধবিশ্বাস, ধর্ম নিয়ে যাদের মানে বিজনেস ব্যবসা, যারা ধর্ম ব্যবসায়ী, যাদেরকে আমরা ভণ্ড ধর্ম ব্যবসায়ী দ্বারা সম্বোধন করছি, এদের দ্বারা আমরা সাধারণ যে মানুষ আছি, সাধারণ মানুষ সবসময় প্রতারিত হই। সো এইটার উপর ধর্ম ভিত্তি করে আমাদের এই পুরো উপন্যাসটা। ওকে, তাইলে এবং আমরা কিন্তু সরলভাবে তাদেরকে বিশ্বাস করি, যেহেতু ধর্মের কথা তারা সামনে নিয়ে আসে। ধর্মের জায়গায় সবাই একটু আমরা দুর্বল থাকি। ওকে, সো তাহলে দেখো, ধর্ম ব্যবসায়ীদের দ্বারা সাধারণ মানুষের শোষণ এবং তাদের সরলতা, অবশ্যই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা অনেক সরল। এই যে সরলতাকে পুঁজি, এইটাই হচ্ছে ওদের সব থেকে বড় পুঁজি। ধর্ম ব্যবসায়ীদের মেইন পুঁজি হচ্ছে সাধারণ মানুষের সরলতা। সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করেই হচ্ছে তারা এই ব্যবসাটাকে আরো সমৃদ্ধশালী করে। এবং এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের মাধ্যমে এই কাহিনী এগিয়েছে। মজিদ হচ্ছে এই গল্পের নায়ক, খলনায়ক দুইটাই, বুঝতে পেরেছো? সো মজিদের মাধ্যমে পুরো গল্পটা এগিয়েছে। সাকিব ইসলাম লিখেছে, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো কমেন্টসে জানিয়ে দিও। এবং সবাই আজকে লাইভ ক্লাসে জয়েন করো, ফ্রেন্ডকে মেনশন করে দিও। আর কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টসে আপুকে অবশ্যই জানিও। এন্ড সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত লেখা পড়ছি আজকে আমরা। সো
এবার দেখো কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ, এই নায়ক এই খলনায়ক। তাহলে এই উপন্যাসটা কিসের ভিত্তিতে সামনে এগিয়েছে? কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং ধর্ম নিয়ে যারা ব্যবসা করে সেই ভণ্ডদের দ্বারা সাধারণ মানুষের প্রতারণার গল্প। এই গল্পের প্রতিটা পরতে পরতে ধর্মকে সামনে রেখে, ধর্মকে ঢাল হিসাবে রেখে নিজের স্বার্থ হাসিল করেছে স্বার্থান্বেষী মহল। সো আমাদের সমাজে এখনো ধর্ম নিয়ে এই ব্যবসাটা খুবই প্রচলিত, এখনো আছে, এটা তোমরা অহরহ দেখতে পাবা। সামিরা, ইরা, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, এখন দেখো এই পুরা উপন্যাসটার মূল বিষয় আসলে কি কি আছে। ধর্মকে ব্যবহার করে একদল ভণ্ড বা স্বার্থান্বেষী মানুষের সাধারণ মানুষকে শোষণ করাই হচ্ছে এই ধর্ম ব্যবসায়ীদের মূল লক্ষ্য। ঠিক আছে, মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে কিভাবে তারা সাধারণ মানুষকে বোকা বানাবে, বোকা বানিয়ে তাদের সরলতা, তাদের সরলতার সুযোগ নিয়ে, ধর্মের প্রতি বিশ্বাসের সুযোগ নিয়ে তারা হচ্ছে এই কাজটা করবে। ঠিক আছে, তাইলে একদল ভণ্ড বা স্বার্থান্বেষী মানুষের সাধারণ মানুষকে শোষণ করা। গ্রাম্য সমাজে প্রচলিত কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মীয় ভীতি। লাল সালু মূলত একটি সামাজিক উপন্যাস এবং যুগ যুগ ধরে প্রচলিত কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ধর্মীয় ভীতি এই উপন্যাসের উপজীব্য বিষয়। তাহলে আমাদের লাল সালু কি একটা সামাজিক উপন্যাস, তাই না? আমাদের অনেক উপন্যাস আছে রাজনৈতিক উপন্যাস, এরকম, যেমন আবুল মনসুর আহমেদের লেখা আমার দেখা রাজনীতির 50 বছর, বইটা কি কেউ পড়েছো? ওরকম বিভিন্ন উপন্যাসের বিভিন্ন প্রেক্ষাপট আছে। আমাদের এই উপন্যাসটা হচ্ছে সামাজিক উপন্যাস। তাহলে লাল সালু উপন্যাসটা কি ধরনের উপন্যাস? এটা পরীক্ষায় এমসিকিউতে আসবে। সামাজিক উপন্যাস। আমি বিগত সালের কোশ্চেন দেখছিলাম, তো এখানে দেখলাম এই কোশ্চেনটা আসছে যে লাল সালু উপন্যাস কি ধরনের উপন্যাস। এবং এই যে প্রথম স্লাইডে তোমার প্রকাশকাল ছিল, এই প্রকাশকাল এতবার পরীক্ষায় আসছে। এই যে প্রথম স্লাইডে এখানে কি ছিল? প্রকাশকাল ছিল না? এই প্রকাশকালটা আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটি জাবি, রাবি, চবি থেকে শুরু করে এইচএসসি তে বহুবার আসছে যে লাল সালু উপন্যাসের প্রকাশকাল কত, লাল সালু উপন্যাসের প্রকাশকাল। এটা একদম সব পরীক্ষায় আসছে বলা যায়। চবি, রাবি, ঢাবি, আমি তো মানে ব্র্যাকেটের ভেতরে লেখাই ছিল 2.5 লাইন অলমোস্ট, এরকম আমি গুনছিলাম, এটা এতবার আসছে। সো লাল সালু উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়েছে তোমরা সবাই একটু কমেন্টসে আপুকে তাহলে জানিয়ে দাও। ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্টে আপুকে জানিয়ে দাও, কারো কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানিয়ে দিও আপুকে। তাহলে লাল সালু উপন্যাসের প্রকাশকাল কবে? 1948 সালে। 1948 সালে লাল সালু উপন্যাসটা প্রকাশিত হয়েছিল এবং সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা আমরা পড়েছি 9, 10-এ বহিপীর। লাল সালু একটা সামাজিক উপন্যাস। কি ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস। যুগ যুগ ধরে প্রচলিত কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং ধর্মীয় ভীতি এই উপন্যাসের উপজীব্য বিষয়। আমরা এই উপন্যাসের প্রতিটি পরতে পরতে, প্রতিটি ক্লাইম্যাক্স বা প্রতিটি ঘটনাই আমরা দেখবো যে এখানে সামাজিক কতার একটা প্রকাশ ঘটেছে, যেখানে রয়েছে কুসংস্কার, ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, ধর্মীয় গোঁড়ামি যেটাকে বলা হয়, এবং ধর্মীয় ভীতি। অবশ্যই যার যার ধর্ম তার কাছে খুবই শ্রদ্ধার এবং ভীতির, বাট কিছু কিছু মানুষ এই ধর্ম নিয়ে ব্যবসা করে, এরাই হচ্ছে ভণ্ড ধর্ম ব্যবসায়ী। এটা আমাদের সমাজে এখনো খুব প্রচলিত। ওকে, এবার দেখো কেন্দ্রীয় চরিত্র। এই গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ, এবং সে একজন ভণ্ড ধর্ম ব্যবসায়ী যে নিজের স্বার্থ হাসিলের জন্য একটা কাল্পনিক মাজার। এই পুরা উপন্যাসটা শুরুই হয়েছে এটা মাজার আবিষ্কারের মাধ্যমে। আমাদের চারপাশে তো অনেক মাজার আছে, বাট ও আসলে ওই মাজারটাকে সামনে রেখে সে হচ্ছে তার স্বার্থ হাসিল করেছে। মূল উদ্দেশ্যই ছিল কি? নিজের স্বার্থ হাসিল। নিজের স্বার্থ হাসিলই ছিল তার মূল উদ্দেশ্য। ওকে, তাহলে এবার দেখো মজিদ একজন ধর্ম ব্যবসায়ী, ভণ্ড, ঠিক আছে, এবং যে নিজের স্বার্থ হাসিলের জন্য একটা কাল্পনিক মাজার তৈরি করে, আবিষ্কার করে এবং সাধারণ মানুষের সরলতাকে ব্যবহার করে। আমরা সাধারণ মানুষ
বরাবরই সরল। হ্যাঁ, এই জন্য এই সাধারণ মানুষের সরলতাকেই তারা বিশ্বাস করে, পুঁজি করে, এইটাই তাদের মূল পুঁজি। এটাও একটা এমসিকিউ দেখলাম যে হচ্ছে বিগত সালে আসছে যে সাধারণ মানুষের কি কোনটিকে পুঁজি করে তারা এই ধর্ম ব্যবসাটাকে সমৃদ্ধ করে, কোনটাকে? সরলতাকে। ওকে, সরলতাকে ব্যবহার করে। এবং লাল সালু উপন্যাসের কাহিনী বৃত্ত নির্মিত হয়েছে মজিদের অস্তিত্বের সংগ্রামকে আশ্রয় করে। এই যে মজিদই মূলত এই পুরা গল্প উপন্যাসের কাহিনীটা সামনের দিকে এগিয়েছে মজিদ চরিত্রের মধ্য দিয়ে। ওকে, তাহলে কেন্দ্রীয় চরিত্র মজিদ। আচ্ছা, তার মানে কেন্দ্রীয় চরিত্র মানেই যে সবাই হচ্ছে তোমার নায়ক হবে, ভালো কাজ করবে, এরকম কিন্তু না। এবার দেখো, এই গল্পে আরো অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র আছে, যে চরিত্রগুলা গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করেছে। যেমন রহিমা হচ্ছে মজিদের প্রথম স্ত্রী। এই ধর্ম ব্যবসায়ীদের আবার অনেকগুলো স্ত্রী থাকে, তো রহিমা হচ্ছে মজিদের প্রথম স্ত্রী। তাহলে মজিদের প্রথম স্ত্রীর নাম কি? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। ইচ অ্যান্ড এভরিওয়ান একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও যে এটা প্রথম স্ত্রীর নাম কি। মজিদের প্রথম স্ত্রীর নাম হচ্ছে রহিমা। ওকে, এর মধ্যে রহিমা নামের কেউ আজকে লাইভ ক্লাসে আছো? রহিমা নামের কেউ আছো কিনা কমেন্টসে জানিও। ওকে, তাহলে রহিমা হচ্ছে মজিদের প্রথম স্ত্রী এবং এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে রহিমা, মহিলার দিক থেকে। ওকে, আচ্ছা, স্লাইডটা একটু এইদিকে হলে ভালো হতো। এবার দেখো, হাসুনির মা হচ্ছে তার নিজস্ব অভিজ্ঞতা থেকে দ্বিতীয় বিয়েতে অনাগ্রহী। এই যে হাসুনির মা, তাইলে আমাদের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে রহিমা, দ্বিতীয় চরিত্র হচ্ছে হাসুনির মা, দ্বিতীয় অন্যতম চরিত্র এবং জমিলা। ওকে, এবং এই যে মাজারের উপর যে হচ্ছে লাশের আঘাতের ঘটনা ঘটেছে, এটা সমাজের কলঙ্ক হিসেবে বর্ণনা করা হয়েছে। ধলা মিয়া এটাও খুবই সহানুভূতিশীল এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন ব্যক্তি। আচ্ছা, তাহলে সবাই আমাকে একটু জানিয়ে দাও যে সবাই একটু জানিয়ে দাও মজিদের প্রথম স্ত্রীর নাম কি। এটা হচ্ছে দেখলাম বিগত সালে এসেছে। মজিদের প্রথম স্ত্রীর নাম কি? সবাই, সামিরা, ইরা, ইতি, ফাতেমা আক্তার ইতি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই একটু কমেন্টে জানাও। সামিরা ইমা, সাকিব ইসলাম, সবাই কমেন্টে জানিও। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপুকে জানিও। ওকে, স্বর্ণা সমাদ্দার। আচ্ছা, এবার দেখো প্রতীকী অর্থ। এখানে যে মাজার, এটা শুধু একটা স্থান না, এটা হচ্ছে ক্ষমতা আর নিয়ন্ত্রণের প্রতীক। মানে মাজারকে কেন্দ্র করেই তো সবকিছু আবর্তিত হয়েছে, তাই না? তো মাজার হচ্ছে একটা শুধু জায়গা না, এটা হচ্ছে সমাজের একটা ক্ষমতা এবং নিয়ন্ত্রণের প্রতিচ্ছবি, ক্ষমতা এবং নিয়ন্ত্রণের প্রতীক। তাইলে এখানে মাজার কি হিসেবে ব্যবহার করা হয়েছে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও মাজার কি হিসেবে ব্যবহার করা হয়েছে। মাজার এখানে ক্ষমতা এবং নিয়ন্ত্রণের প্রতীক, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। মানে কিভাবে হচ্ছে একটা মানুষ দিনের পর দিন সবার ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অন্ধবিশ্বাস বলবো, এটার উপর পুঁজি করে কিভাবে মানুষকে প্রতারিত করেছে। এইটাই হচ্ছে লাল সালু উপন্যাসের সামাজিক, এইটাই দেখানো হয়েছে। এমন না যে এটা আমাদের সমাজে এখন না, এটা অহরহ আছে এবং প্রতিনিয়ত হচ্ছে। সে লাল সালু উপন্যাসটা আসলে এক সামাজিক উপন্যাস এই জন্যই বলা হচ্ছে যেখানে সমাজের বাস্তবতা তুলে ধরা হয়েছে। ওকে, আচ্ছা, এবার দেখো লাল সালু উপন্যাসের এই শিরোনামটাও হচ্ছে এটা প্রতীকী অর্থ, যেটা হচ্ছে সমাজের ভণ্ডামি আর কুসংস্কারের উপর আলোকপাত করা হয়েছে। বুঝতে পেরেছো সবাই?
সবাই কার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও যে এটা বুঝতে পারছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা। তাইলে মাজার আর হচ্ছে লাল সালু, লাল সালু উপন্যাসের এই শিরোনামটা হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, প্রতীকী অর্থে। আর কারো কোনো সমস্যা আছে সবাই একটু কমেন্টে আমাকে জানিও, কোনো প্রবলেম থাকলে আমি আবার রিপিট করব। সৈয়দ ওয়ালিউল্লাহ, এখন আমরা পড়বো আসলে একজন খুবই স্বনামধন্য একজন কথা শিল্পী বাংলা সাহিত্যের। তো সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন কথা শিল্পী, ওকে। এবং কল্লোল যুগের ধারাবাহিকতায় তার আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথা সাহিত্য বলয়ে শিলাবিন্যাস করেন, ওকে। জগদীশ গুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের উত্তরসূরি এই কথা সাহিত্যিক অগ্রজদের কাছ থেকে পাঠ গ্রহণ করলেও বিষয়, কাঠামো এবং ভাষাভঙ্গিতে নতুন এক ঘরানার জন্ম দিয়েছেন, নতুন এক ঘরানা, নতুন এক সম্ভাবনা একটা। উনি আসলে লেখার পুরো কনসেপ্টটা নতুন ভাবে আলোড়ন তুলেছিলেন, একদম নতুন ভাবে, যাকে বলা হয় নব উজ্জীবন, ওকে। আচ্ছা, এবার দেখো সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম ও শিক্ষা, সবাই একটু কমেন্টে জানিয়ে দিও আমাকে। আচ্ছা, সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম ও শিক্ষা, তার জন্ম হচ্ছে চট্টগ্রাম শহরের, আচ্ছা চট্টগ্রামের একটা স্পেশাল নাম আছে, তোমরা সবাই চট্টগ্রাম একটা অন্য একটা নাম আছে, কেউ কি বলতে পারবা? কমেন্টসে আমাকে জানিয়ে দিও। 1922 খ্রিস্টাব্দের 15ই আগস্ট তার পিতা সৈয়দ আহমাদুল্লাহ ছিলেন একজন সরকারি কর্মকর্তা, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, এবং মাতা হচ্ছে নাসিম আরা খাতুন। এবং উনি 1939 সালে কুড়িগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক এবং 1941 সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে। আজকের এই লাইভ ক্লাসে কি ঢাকা কলেজের কেউ আছো নাকি? এবং সৈয়দ ওয়ালিউল্লাহর এই পরিচয় থেকে আসলে বিগত সালে প্রশ্ন আসেনি, আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি, শুধু লাল সালু কত সালে প্রকাশিত হয় ওটা এসেছে, আর চরিত্রগুলো থেকে প্রশ্ন এসেছে, আর গল্পের কাহিনীগুলো থেকে এসেছে। সো এখানে তো আচ্ছা, এবার সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস, এই যে উপন্যাস লাল সালু, যেটা 1948 সালে প্রকাশিত, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। সো এটা সবাই একটু গুরুত্ব দিয়ে দেখো, এখান থেকে বিগত সালে কোশ্চেন আসছে। সো এই পেজটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেজ, এই পেজ থেকে কোশ্চেন আসছে। সো সবাই এই পেজটা একটু ভালো করে দেখো। লাল সালু উপন্যাস 1948 সালে এটা প্রকাশিত হয়েছে। চাঁদের অমাবস্যা 1964 সালে। তাহলে চাঁদের অমাবস্যা কত সালে প্রকাশিত হয়েছে সবাই একটু কমেন্টে জানাও। তোমরা সবাই একটু কমেন্টে প্রশ্নগুলোর অ্যান্সার আমাকে জানাই দাও, এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চাঁদের অমাবস্যা হচ্ছে 1964 সালে। কাদো নদী কাদো 1968 সালে। এই কাদো নদী কাদো এটা কেউ কি পড়েছো? এটা আমি হচ্ছে পড়েছি, ওকে। সো এই কাদো নদী কাদো 1968 সালে প্রকাশ পায়, এবং এটা খুবই মানে সমৃদ্ধশালী একটা লেখা। মানে তুমি যদি লেখাটা পড়ো, বইটা পড়ো, তাহলে বুঝতে পারবে যে লেখার গাঁথুনিটা কেমন। মানে এখানে যে লেখার যে গাঁথুনিটা যে এত সমৃদ্ধ, তোমরা কেউ পড়লে আমাকে জানিও লেখার গাঁথুনিটা কতটা সমৃদ্ধশালী, ওকে। তাইলে এবার দেখো ফাগুন হচ্ছে 2006 সালে মরণোত্তর। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা আমাকে। আচ্ছা, এবার কদর্য এশীয়, ফাগুন হচ্ছে 2006 সালে মরণোত্তর, আর দি অগলি এশিয়ান, ওকে। অ্যান্ড হচ্ছে হাউ টু কুক বিনস 2012 সালে পরবর্তীতে প্রকাশ পেয়েছে। মরণোত্তর মানে উনি মারা যাওয়ার পরে প্রকাশ পেয়েছে, বাট ওনারই লেখা। এবার সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প সংগ্রহ, ঠিক আছে। এইটা তোমরা এইখান থেকে প্রশ্ন আসেনি, বাট তোমরা যেগুলো একটু মাস্ট পড়বা, একটি তুলসী গাছের কাহিনী, আমি ইম্পর্টেন্ট গুলো দাগিয়ে দিচ্ছি। মৃত্যু
মৃত্যু, যাত্রা, খুনি, রক্ত, সেই পৃথিবী, সেই পৃথিবী। ওকে, আচ্ছা 1946 সালে, যেটা তোমার লাল সালু উপন্যাসের আগে প্রকাশ পেয়েছে। ওকে, সো এইখান থেকে বিগত সালে প্রশ্ন আসে নাই কোথাও, এইচএসসি বা অ্যাডমিশন কোথাও আসে নাই। সো এখান থেকে এইগুলা জাস্ট তুমি মনে রাখলেই হবে, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, এবার দেখো সৈয়দ ওয়ালিউল্লাহর পুরস্কার, পুরস্কার থেকে কোশ্চেন এসেছে। সো এই পেজটা আবার একটু ভালো করে দেখো, খুবই ভালো করে দেখো যে সৈয়দ ওয়ালিউল্লাহর পুরস্কার, এইটা এর মধ্যে বাংলা একাডেমি পুরস্কারটা বিগত সালে এসেছে এবং তোমার 21শে পদকটা এসেছে। এই দুইটা হচ্ছে বিগত সালের প্রশ্ন। হ্যাঁ, এখান থেকে এই দুইটা বিগত সালের প্রশ্ন এসছে যে উনি বাংলা একাডেমি পুরস্কার পায় কত সালে, আর উনি 21শে পদক পেয়েছে কত সালে। আর এই বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিল কিসের জন্য জানো? লাল সালুর জন্য। আচ্ছা, এবং লাল সালু নিয়ে কিন্তু পরবর্তীতে অনেক নাটক, সিনেমা, অনেক কিছু হয়েছে এই কাহিনীকে অবলম্বন করে। কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আচ্ছা, তাহলে কারো কোনো সমস্যা আছে? এইখান থেকে বিগত সালে প্রশ্ন আসছে দুইটা, এই পেজ থেকে প্রশ্ন আসছে দুইটা, স্বাধীনতা পুরস্কার কবে পেয়েছে আর 21শে পদক কবে পেয়েছে। এবং স্বাধীনতা পুরস্কার পাওয়ার বিষয় ছিল হচ্ছে লাল সালু উপন্যাসটা। ওকে, লাল সালু উপন্যাস মানে উনি একজন ঔপন্যাসিক হিসেবে স্বাধীনতা পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে একজন ঔপন্যাসিক হিসেবে। আচ্ছা, এবং উনি এই যে বললাম না যে একটু আগেই যে লাল সালু অবলম্বনে বিভিন্ন নাটক, সিনেমা এগুলা হয়েছে, তো এইখানে হচ্ছে উনি শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে, যেহেতু ওনার কাহিনী নিয়েই সিনেমা বা গল্প, নাটক বানানো হচ্ছে, সেজন্য ওনাকে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে, শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে ওনাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় 2001 সালে। এটাও খুব ইম্পর্টেন্ট। সো তোমার এই পেজ থেকে বিগত সালে প্রশ্ন এসেছে এবং বেশি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনি কোন বিভাগে পেয়েছে? উনি হচ্ছে শ্রেষ্ঠ কাহিনীকার বা শ্রেষ্ঠ গল্পকার। হ্যাঁ, এখানে গল্পকার। ওকে, এই হিসাবে উনি পুরস্কার পেয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2001 সালে। সো সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও, কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানিও। আচ্ছা, এবার দেখো বহু নির্বাচনী, তোমাদের কি কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিও কমেন্টসে এবং ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, এবার দেখো কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে, উক্তিটি কার? আচ্ছা, সবাই একটু আমাকে অ্যান্সারটা কমেন্টে জানিও, আমি দেখতে চাই কে কে এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু পারো, আমাকে কমেন্টে একটু জানাও। আমি একটু সময় নিচ্ছি, তোমরা দ্রুত অ্যান্সার করো এবং আমাকে কমেন্টসে অবশ্যই জানাও। এখানকার এই এমসিকিউ গুলোর অ্যান্সার তোমরা সবাই আমাকে জানাও এবং সবাই কমেন্টে জানিও, আমি বুঝিয়ে দিব। কমেন্ট, আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানাও এটার অ্যান্সারটা কি হবে। সামিরা ইমা, সাবরিনা আক্তার, থ্যাংক ইউ সো মাচ সাবরিনা আক্তার। তাহলে এটা কমেন্টসে আপুকে জানিয়ে দাও যে অ্যান্সারটা কি হবে। সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান একটু জানিয়ে দাও, আমি তোমাদেরকে সময় দিচ্ছি, একটু জানিয়ে দাও আমাকে। আচ্ছা, এইটা অ্যান্সার হবে তোমার কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে? আচ্ছা, এটা হচ্ছে উক্তিটা হচ্ছে মজিদের। আচ্ছা, এই গল্পে দেখবা মেন বইয়ে তোমার হচ্ছে একটা চরিত্রের নাম লেখা আছে, দেন তারপরে ওই কাহিনীটা লেখা আছে, তার উক্তিগুলা লেখা আছে, এবং ম্যাক্সিমাম উক্তি দেখবা ইন্টারোগেটিভ মার্ক মানে এরকম মার্ক দিয়ে লেখা আছে। এবং তুমি দেখবা আমি বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম, এরকম কোশ্চেন অনেকবার আসছে এইচএসসি মানে যত অ্যাডমিশন টেস্ট আছে আর কি, সব জায়গায়
এরকম ইনভার্টেড কমা দিয়ে যে কোশ্চেন গুলা এগুলা আসতেছে বারবার। সো এই উক্তিটা কার, ওই উক্তিটা কার? এখন এই ধরো তুমি মুখ দিয়ে কিছু একটা বললে, সেটা তোমার উক্তি। সো এখানে হচ্ছে আসলে বোঝার তেমন কিছু নাই যে কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে। দিল মানে হচ্ছে অন্তর, এখানে দিল কথাটা বলতে মজিদ বুঝিয়েছে অন্তরকে। এখন মজিদের মনেই তো ময়লা আছে, বাট সে আরেকজনকে এই জন্য বলেছে ছোট করার জন্য এবং তার প্রভাব বিস্তার করার জন্য। এই কথাটা যে কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে, এটা মজিদের কথা এবং নিজের প্রভাব বা প্রতিপত্তি বজায় রাখার জন্য আসলে সে এই উক্তিটা করেছে। এবং মিয়া বলতে মা কাউকে আমরা যেমন বলি যে হেই, এরকম মানে সম্বোধন করা হয়েছে একজন মানুষকে। ওকে, এটা জাস্ট উক্তি একটা। কারো কোনো সমস্যা আছে যে উক্তিটা কার? কোনো প্রবলেম আছে বুঝতে? সবাই একটু অ্যান্সার করো তো। সামিরা, ইমা, সাবরিনা আক্তার, তোমরা অ্যান্সার করছো না কেন? একটু কমেন্টসে আপুকে অ্যান্সারটা জানিয়ে দাও। শুধু মিম ইসলাম লিখেছো, সামিরা, ইমা, আরেকজন আরবি আইডি, আমি নামটা পড়তে পারছি না, আরবি নাম। তোমার নাম কি? সাবরিনা আক্তার, মিম ইসলাম। আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা হবে মজিদ। আচ্ছা, এবার আমাদের 2 নাম্বার এমসিকিউ লাল সালু উপন্যাসে। তোমরা সবাই একটু কমেন্টে আমাকে জানাও। 1 নাম্বার কোশ্চেন মাত্র 3 জন অ্যান্সার করেছো। সবাই একটু বেশি বেশি করে কমেন্টে আমাকে জানিয়ে দাও, কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও। তো লাল সালু উপন্যাসে হচ্ছে অশীতিপর বৃদ্ধটা কে? এটা এটা খুবই সহজ, এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, একদমই জ্ঞানমূলক। সো তোমরা জাস্ট রিডিং পড়লেই হচ্ছে পেয়ে যাবা এটা কে হবে। এটা তোমরা একটু জানিয়ে দাও আমাকে কমেন্টে যে লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধটা আসলে কে? সুখী। আচ্ছা, আরবি আইডির নাম, যে মালিক তার নাম হচ্ছে সুখী। বা সুখী, ভালো। আচ্ছা, তাহলে এবার হ্যাঁ, এখানে তাহলে অ্যান্সার তোমাদের আমি সময় দিয়েছি 30 সেকেন্ড, তোমরা সবাই একটু জানিয়ে দিও আমাকে কমেন্টে। হ্যাঁ, এটা অ্যান্সার হবে সোলেমনের বাপ। ওকে, সোলেমনের বাপ হচ্ছে, এখানে যেমন প্রত্যেকটা একটা একটা চরিত্র, যেমন আক্কাজের বাপ, সোলেমনের বাপ, হ্যাঁ। আচ্ছা, তাহের কাদেরের বাপ, এটা জাস্ট জ্ঞানমূলক যে বৃদ্ধটা আসলে কে, যে কাজ পারে না। এবার দেখো, তোমার দাড়ি কই মিয়া কাকে বলা হয়েছে? এখন এই উক্তি আগে আমাকে জানতে হবে এই উক্তিটা আসলে কে করেছে, কে কাকে করেছে। আচ্ছা, এই উক্তিটা হচ্ছে আমাদের এই পুরা উপন্যাসের যে প্রধান চরিত্র, যে ভণ্ড ব্যবসায়ী, যে মানুষের কুসংস্কার ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করে, সেই মজিদ বলেছে। বুঝতে পেরেছো? মজিদ বলেছে। এবং মজিদ কাকে বলেছে? মজিদ বলেছে হচ্ছে আক্কাসকে। এই গল্পে আক্কাস অসাধারণ একটা চরিত্র। তোমরা যদি গল্পটা উপন্যাসটা পড়ে থাকো তাহলে জানবে, খুবই অসাধারণ একজন চরিত্র আক্কাস। সো ও আসলে আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং ওই সাধারণ মানুষের বাইরে একটু উন্নত, যার মধ্যে আধুনিকতা আছে, যার মধ্যে শিক্ষা আছে। সো আক্কাস চরিত্রটা আমার পুরো লাল সালু উপন্যাসের মধ্যে খুবই পছন্দের একটা চরিত্র, আক্কাস চরিত্রটা। ওকে, সো এইখানে আক্কাসকে লক্ষ্য করে এই এটা হচ্ছে বলেছে কে, কাকে বলেছে সেটা তো আক্কাসকে বলেছে, বাট আসলে কে বলেছে? মজিদ। সবাই একটু লিখে নাও, মজিদ তার প্রভাব ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য, প্রভাব ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য উক্তিটা করেছে। এটা আসলে উনি আক্কাসকে ছোট করে, ব্যঙ্গ করে, যে ওই মিয়া, ব্যঙ্গ করে
আমাদের সমাজে কিন্তু এটা এখনো প্রচলিত আছে যে এরকম ব্যঙ্গ করে বলে যে যার ধর্ম সে পালন করবে বা যার যেটা মন চাবে এরকম, বাট একজন আরেকজনকে প্রভাবিত করতে চাই। সো অবশ্যই দাঁড়িয়ে রাখা সুন্নাত, বাট আক্কাস তো একটু আধুনিক শিক্ষায় শিক্ষিত ছিল, তার জন্য তার ছিল না, বাট এইটাকে ব্যঙ্গ করে ব্যঙ্গ বিদ্রুপ করেছে। কে করেছে? প্রধান চরিত্র মজিদ। এবং যেহেতু তোমার আক্কাস স্কুলে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল যেটা তোমার মজিদের এই স্বাভাবিক কাজকর্মকে প্রভাবিত করবে, এই জন্য মজিদ আক্কাসকে নিজের শত্রুই মনে করত। হ্যাঁ, মজিদ হচ্ছে আক্কাসকে শত্রু মনে করত। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে? একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও 3 এর অ্যান্সারটা কি হবে। হ্যাঁ, মজিদ আক্কাসকে করেছিল। থ্যাংক ইউ সো মাচ সুখী। শিফা আক্তার, মিম ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। মিম আক্কাস, হ্যাঁ ভেরি গুড। মিম অনেক স্পন্টেনিয়াস, ক্লাসে খুব ভালো অ্যান্সার করছে। মিম ইসলাম, শিফা আক্তার, ওকে। তাইলে মজিদ আক্কাসকে বলেছিল যে তোমার দাড়ি কই মিয়া, এটা হচ্ছে তাকে ছোট করে ব্যঙ্গ বিদ্রুপ করে সবার কাছে ছোট করার জন্য, প্লাস ও আসলে চাইতো যে কিভাবে আক্কাসকে দমিয়ে রাখা যায়, কিভাবে তাকে তার নিচে রাখা যায়, কারণ ও তো তার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সে আধুনিক শিক্ষায় শিক্ষিতও ছিল। ওকে, আচ্ছা। তানি বুঝি দুলার বাপ, জমিলা কার সম্পর্কে এই উক্তিটি করেছে? এই গল্পে জমিলাও একটা অসাধারণ চরিত্র। তোমরা গল্পটা যখন পড়বে তখন দেখবে জমিলাও খুবই অসাধারণ একটা চরিত্র এই গল্পে। তো তানি বুঝি দুলার বাপ কার সম্পর্কে বলা হয়েছে? এটা সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি। সবাই একটু অ্যান্সার করো। এই দেখো, তানি বুঝি দুলার বাপ। হ্যাঁ, আমাদের গ্রামে দুলা দুলি এরকম বলা হয়। হ্যাঁ, দুলা দুলি ছেমরি এরকম কথা বলা হয়, এগুলা খুবই সমাজের প্রচলিত বাংলা শব্দ। দুলা দুলি ছেমরি, হ্যাঁ, এগুলাকে হচ্ছে সন্তান বা ছোট বাচ্চাদেরকে বলা হয়। সন্তানদের মানুষ হচ্ছে এটা বলে যে দুলার বাপ, দুলির বাপ বা ছেমরির বাপ এরকম আর কি। এখন তো যুগ চেঞ্জ হওয়ার কারণে এখন বাবু এরকম, আর তখন দুলার বাপ, দুলির বাপ এরকমই বলা হতো সমাজে। তো জমিলা কার সম্পর্কে এই উক্তিটা করেছে সবাই জানিয়ে দাও কমেন্টসে আমাকে একটু। আমাদের 30 সেকেন্ড সময়ও শেষ। আচ্ছা, এইটা হচ্ছে জমিলা মজিদের সম্পর্কে উক্তিটা করেছিল যে তানি বুঝি দুলার বাপ। দুলার বাপ তো দুলা বুঝছই, সন্তানদিকে বোঝানো হয়েছে, সন্তানকে। আচ্ছা, মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠা করে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে, আমি দেখেছি। এটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের পাশে যে খুবই এটা ইম্পর্টেন্ট, অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে, সাথে এইচএসসি তেও এসেছে। মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠা করে, এই এমসিকিউটা বহুবার রিপিট হয়েছে। সো এই এমসিকিউটা তোমাদের আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা অ্যান্সার করবা। শিফা, সামিরা, ইমা। আজকে ক্লাসে সাকিব নামে একজন ছিল, তাকে আবার পাচ্ছি না। সাকিব, তুমি ক্লাসে আবার জয়েন করো। ছিল প্রথম থেকে ক্লাসে, প্রথমে শুধু সালামি দিয়ে রেখেছিল। আচ্ছা, তাহলে তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করো এন্ড ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও, এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপুকে জানিও। ওকে, এবং এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট।
অ্যান্সার করেছো মিম ইসলাম, শিফা আক্তার। এখন মিম ইসলাম আর শিফা আক্তার ছাড়া আর কেউ অ্যান্সার করছো না কেন? সবাই একটু অ্যান্সার করো, সবাইকে আমি সময় দিচ্ছি। ভেরি গুড। মিম ইসলাম, শিফা আক্তার। এটা মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠা করেছিল? সবাইকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। আসলে এই মজিদের মতো যারা ধর্ম ব্যবসায়ী আছে, সবাই একটু লিখে নাও। মজিদের মতো যারা এই যে ধর্ম ব্যবসায়ী, যারা আছে তারা মূলত হচ্ছে মানুষের সরলতাকে কাজে লাগিয়ে সবাইকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। হ্যাঁ, সবাইকে একদম অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। এখানে তিনটা জিনিস কাজ করে। তারা কুসংস্কার, হ্যাঁ, ধর্মীয় অন্ধবিশ্বাস, কুসংস্কার, ধর্মীয় অন্ধবিশ্বাস, আরেকটা হচ্ছে সাধারণ মানুষের সরলতা। এই জিনিসগুলাকে কাজে লাগাই। আর এটা সামনে কি রাখে বলতো? এই সব কিছু, এই যে অন্ধবিশ্বাস, সরলতার সামনে রাখে হচ্ছে ধর্মকে। বুঝতে পারছো? তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা কাদেরকে বলবো? যারা হচ্ছে এইগুলা হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট, যে কুসংস্কার। তারপরে সবাই একটু দেখো, ধর্ম ব্যবসায়ী আমি কাদেরকে বলবো? যারা হচ্ছে কুসংস্কারকে সাথে নিয়ে, ধর্মীয় অন্ধবিশ্বাসকে পুঁজি করে এবং মানুষের সরলতার সুযোগ নিয়ে, এই তিনটে জিনিসের সংমিশ্রণে, এবং তারা সামনে রাখে কোনটাকে? ধর্মকে। সো এই যে ধর্মকে সামনে রেখে এগুলাকে পুঁজি করে তারা যে সামনে আগায়, তাদের ব্যবসাকে সমৃদ্ধ করে, এইটাকে আমরা বলেছি ধর্ম ব্যবসায়ী। এবং এই ধর্ম ব্যবসায়ী হচ্ছে অবশ্যই মজিদ এই গল্পে। কিন্তু মজিদ তো তোমার একটা নাম মাত্র। আমাদের সমাজে এরকম ধর্ম ব্যবসায়ী লক্ষ লক্ষ, অসংখ্য, যারা ধর্মকে সামনে রেখে নিজের ব্যবসাকে সমৃদ্ধশালী করে। তোমরা কেউ কি এরকম খপ্পরে পড়েছো, ধর্ম ব্যবসায়ীদের খপ্পরে? আমি কিন্তু পড়েছি। ওকে, আচ্ছা। তাইলে দেখো, সবাই একটু অ্যান্সার করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? তো একদমই জ্ঞানমূলক প্রশ্ন এবং খুবই সহজ, বাট এটা কিন্তু পরীক্ষায় এসেছে। সো তোমরা সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। এটা একদমই জ্ঞানমূলক, জাস্ট উপন্যাসটা তুমি পড়তেছো, পড়তে পড়তে এটা শেষ বাক্যটা কি। আচ্ছা, তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে লাল সালু, এটা বারবার আমি বলছি, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিভিন্ন এইচএসসি পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষায় এই তিনটা কোশ্চেন মাস্ট বি আসতে আমি দেখেছি। প্রকাশ কাল, চরিত্র নিয়ে, এবং বাক্য নিয়ে, উক্তি বা বাক্য নিয়ে, যে এই উক্তিটা কার লেখা, ওই উক্তিটা কে বলেছে, শেষ উক্তিটা কি, প্রথম উক্তিটা কি। এই তিনটা টপিকই এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট, যেগুলো তোমার বিগত সালে এসছে। আমি প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে বলে দিলাম। ওকে, সো প্রকাশ কাল, চরিত্র, বাক্য আর উক্তি, ঠিক আছে না? প্রকাশ কালটা 48। প্রকাশ কালটা কবে? সবাই কমেন্টে জানিও আমাকে। এবং সেই সাথে লাল সালু উপন্যাসের শেষ বাক্যটা কি হবে? সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও, ইচ অ্যান্ড এভরিওয়ান। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন এবং আমি এখানে লিখে দিয়েছি যে এই উপন্যাস থেকে আসলে কোন কোন জিনিসগুলা বিগত সালে পরীক্ষায় বারবার এসেছে। সো এইখানে অ্যানালাইসিস করে আমি তিনটা বিষয় পেয়েছি যেটা বারবার এসেছে, যে উপন্যাস রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে, প্রকাশ কাল বা এরকম, আর চরিত্র, কোন চরিত্রে কি বা কখন কিভাবে এগিয়েছে, আর হচ্ছে বাক্য বা উক্তি। বাক্য বা উক্তিটা কিভাবে আসছে, যে এই উক্তিটা কে কাকে বলেছে, শেষ বাক্য কি, শেষ উক্তিটা কি, এরকম ভাবে। ঠিক আছে, তাইলে তোমরা সবাই একটু অ্যান্সার করে দাও আমাকে। শিফা আক্তার আর মিম ছাড়া কেউই অ্যান্সার করে নাই।
সো দুইজন অলরেডি অ্যান্সার করেছো, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। ওকে, ছয় অ্যান্সার হবে 4। বিশ্বাসের পাথরে খোদাই সে চোখ। ওকে, মানে এইটাই হচ্ছে এই গল্পের শেষ বাক্য। এই যে এই উপন্যাসের শেষ বাক্য হচ্ছে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। বিশ্বাসের পাথর মানে তো বুঝছো, এত অন্ধবিশ্বাস যে সে হচ্ছে আর কোনো কিছু সে ভাবতেই পারছে না। তাহলে সবাই একটু জানিয়ে দিও একটু কমেন্টসে কারো কোনো প্রবলেম আছে। ইচ অ্যান্ড এভরিওয়ান আমার একটু জানিয়ে দাও কমেন্টসে কোনো প্রবলেম থাকলে জানিও। সবাই 6 নাম্বার প্রশ্নের অ্যান্সার দাও। আমাদের কিন্তু আজকে অনেকগুলা এমসিকিউ আছে আরো। সো এখন আমি তোমরা দ্রুত অ্যান্সার করো, আমি তাহলে দ্রুত আগাই যেতে পারবো। অনেকগুলো এমসিকিউ আছে, মাত্র 6 নাম্বার এমসিকিউ আমরা এখন করছি। সো 6 নাম্বার এমসিকিউর উত্তরটা কি হবে আমাকে একটু জানাও কমেন্টসে। এটা অ্যান্সারটা হবে বিশ্বাসের পাথরে খোদাই সে চোখ। মিম আর শিফা ছাড়া কেউই অ্যান্সার করছে না। দেশে দেশে পীরদের সফর শুরু হয় কখন? আচ্ছা, এখানে পীর বলতে কিন্তু ধর্ম ব্যবসায়ীকেই বোঝানো হয়েছে, বুঝছো? নীলাদেব, এই প্রথম একজন নতুন একজনকে পেয়েছি, দেব। শিলা আক্তার, সবাই একটু কমেন্টে আপুকে জানাও, কোনো প্রবলেম থাকলেও কমেন্টস করে জানাও আপুকে। নতুন কেউ অ্যান্সার করো। শিলা আক্তার আর মিম ইসলাম এই দুইজনই শুধু অ্যান্সার দিয়েছো, আর কেউ দাওনি। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই অ্যান্সারটা জানাও আমাকে। ইচ অ্যান্ড এভরিওয়ান। সবাই 7 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা জানাও। দেশে দেশে পীরদের সফর শুরু হয় কবে? আমি তোমাদেরকে সময় দিচ্ছি, অ্যান্সারটা কমেন্টসে আপুকে জানাও। এর অ্যান্সারটা কি হবে? এখানে পীর বলতে ধর্ম ব্যবসায়ীদের বোঝানো হয়েছে। ধর্ম ব্যবসায়ীরা আসলে একটা মৌসুমকে টার্গেট করে, একটা সময়কে টার্গেট করে ওরা একটা নির্দিষ্ট জায়গার তাকে সামনে দাঁড় করা, যে আমরা ওই জায়গায় যাব, যে এবং সেখানে তারা ধর্ম ব্যবসা শুরু করে। তারা কিন্তু সব জায়গায় যায় না, তারা আসলে দেখে যে কোন গ্রামে বা এই জিনিসগুলো দেখে, তারা গ্রাম অঞ্চলেই বেশি যায়। এবং এটা তাদের একটা সফর, এবং সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে নিজের স্বার্থ সিদ্ধি, স্বার্থ হাসিল। ওকে, তাহলে সবাই একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও যে অ্যান্সারটা কি হবে। মিম ইসলাম, নীলাদেব আবার কই গেল? নীলাদেব কমেন্টে জানিয়ে আপুকে। আচ্ছা, নীলাদেব আর মিম ইসলাম, তাহলে একটু জানিও কমেন্টস এটা অ্যান্সারটা কি হবে। ইচ অ্যান্ড এভরিওয়ান একটু কমেন্টে জানিয়ে দাও। তাহলে এটা অ্যান্সার হবে কি ধানের মৌসুম। দেখো আমাদের গ্রাম, এটা কি আমরা গ্রাম অঞ্চলে না, তারা তো গ্রামকেই টার্গেট করে। এখন একটা গ্রামে মানুষের কখন টাকা পয়সা বেশি থাকে বা সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে ধানের মৌসুমে। যে এক একটা সময় এক এক রকম ধান উঠে, বোরো ধান, আমন ধান, তাই না? আমন, বোরো। সো এই যে ধানের যে মৌসুম গুলা, এই মৌসুম গুলায় মানুষের কাছে টাকা বেশি থাকে, গ্রামের মানুষের কাছে। মানুষ ওই একটা নির্দিষ্ট মৌসুমের টাকা দিয়েই সে সারা বছর চলে। সো ওই নির্দিষ্ট মৌসুমে তার যে টাকাটা হয় সে দিয়ে তারা সারা বছর চলে। তাহলে ওই সময়টা যদি সে কাজে লাগাতে পারে, তাহলে সে না অনেক লাভবান হতে পারবে। এটাই মূলত এই গল্পের মূল উপজীব্য বিষয়, যে এই স্বার্থ উদ্ধার, নিজের অর্থ উপার্জন। হ্যাঁ, তো অর্থ উপার্জন কখন হচ্ছে সে বেশি পাবে? অবশ্যই সে যখন
মানুষের কাছে টাকা বেশি থাকবে তখন। তো ধানের মৌসুমে গ্রামের সবার কাছে, গ্রামের মানুষের প্রধান পেশায় কি? কৃষি না? গ্রামের 99% মানুষই হচ্ছে কৃষক। তো তাদের হচ্ছে পেশা কি? পেশা হচ্ছে কৃষি। তো কৃষি অর্থাৎ কৃষক মানুষের ধানের মৌসুম ছাড়া আর কখন টাকা থাকবে বলো? তো এই জন্য তারা ধানের মৌসুমটাকেই টার্গেট করে যে ধানের মৌসুমে যাব এবং এই সময় টাকাটা তোমার নিয়ে আসবো। সো তোমরা হচ্ছে সবাই 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা একটু আমাকে জানাও। এইটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা বিগত সালে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা আসছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা আসছে। রাবি জাবি ঢাবি থেকে শুরু করে অনেকগুলো অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা আসছে। সো একটু জানিয়ে দাও আমাকে অ্যাডমিশন। আমি তো কোশ্চেন অ্যানালাইসিস করে আজকে আসছি, তো তোমরা একটু জানিয়ে দাও এটা অ্যান্সারটা কি হবে ধানের মৌসুমে। ওকে, আচ্ছা। লাল সালু উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়? সবাই, এটা তো একদমই জ্ঞানমূলক প্রশ্ন এবং খুবই সহজ, কেউই অ্যান্সার করে নাই, দুঃখজনক। জানিয়ে দাও একটু কমেন্টে, সবাই একটু কমেন্টে আপুকে জানাও এটা অ্যান্সারটা কি হবে। তাহলে দেখো, লাল সালু উপন্যাসে হচ্ছে অবিশ্রান্ত মানে কি? যে খুবই টায়ার্ড, যে খুবই, যার খুবই কষ্ট হচ্ছে, যে এটাই হচ্ছে অবিশ্রান্ত। ওকে, এটা তাহলে অ্যান্সারটা কি হবে একটু জানিয়ে দাও আমাকে কমেন্টসে। তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা একটু করো। আচ্ছা, অ্যান্সার একটু জানিয়ে দাও কমেন্টসে। সবগুলো অ্যান্সার লিখো। আচ্ছা, তাহলে এটা কোনো সমস্যা আছে আমাকে একটু কমেন্টে আপুকে জানাও, কোনো প্রবলেম আছে কিনা কমেন্টসে জানিয়ে দাও। তাহলে 8 নাম্বার এমসিকিউটার অ্যান্সারটা কি হবে? লাল সালু উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়? হ্যাঁ, ভেরি গুড মিম ইসলাম, ভেরি গুড। ডোমপাড়ায়, হ্যাঁ, এটা খুবই জ্ঞানমূলক একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আগে একটা আচ্ছা, এবার দেখো, বুঠা জমি কি? সবাই একটু, হ্যাঁ, সবাইকে আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, অ্যান্সারটা আমাকে জানাও, দেখি কে কে পারো। 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? 10-এর অ্যান্সার একটু কমেন্টে আপুকে জানিয়ে দিও। এবং মিম ইসলাম ছাড়া কেউই অ্যান্সার করছে না, সবাই একটু অ্যান্সার করে দাও আমাকে কমেন্টে যে বুঠা জমিটা কি? বুঠা জমি হচ্ছে, সবাই একটু জানিয়ে দাও আমাকে কমেন্টে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে। আচ্ছা, এটা হচ্ছে যে জমিতে ফল হয় না, ফল ফলমূল হয় না বা ফল হয় না। ওকে, এটাকে নিষ্ফলা জমি বা অনুর্বর জমি বলা হয়। নিষ্ফলা, যেটা পড়ে থাকে আর কি, হ্যাঁ, যেটা কেউই হচ্ছে পড়ে থাকে, কোনো কাজে লাগায় না, এইটাই। আচ্ছা, তাহলে একটু আমাকে কমেন্টে আপুকে জানাও এটা অ্যান্সারটা কি হবে, ইচ অ্যান্ড এভরিওয়ান। কারো কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে আপুকে জানিয়ে দিও। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা দেখবা হচ্ছে তোমাদের বইয়ের যে শব্দার্থ আছে, শব্দার্থের মধ্যেই আছে এই শব্দার্থটা। সবাই একটু জানিও আমাকে।
আচ্ছা, তাহলে এটা অ্যান্সারটা কি হবে আমাকে একটু জানিয়ে দাও। মিম আক্তার শুধু অ্যান্সার করেছো, বাকি সবাই জানিয়ে দাও কমেন্টসে। আর কারো কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্টে আপুকে জানিও। নিষ্ফলা জমি, ওকে। সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন, এর থেকে বেশি প্রশ্ন আসছে যে লাল সাল উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। এটাই বেশি কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে। সো তোমরা একটু জানিয়ে দাও আমাকে কমেন্টসে এটা অ্যান্সারটা কি হবে। ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্টসে জানাও আপুকে। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, জাস্ট এখানে বোঝার কিছু নাই। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম মৃত্যু এটা তো মাস্ট জানতেই হবে। আর উনি কোন শহরে জন্মগ্রহণ করে সবাই একটু বলো তো। চট্টগ্রামে। এবং এই এর মধ্যে একটু জিকে নিয়ে চলে আসি। চট্টগ্রাম ছিল 1 নম্বর সেক্টরে। আমাদের টোটাল 11টা সেক্টর ছিল, তার মধ্যে চট্টগ্রাম ছিল 1 নম্বর সেক্টরে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ফেনী নদী পর্যন্ত। সো এই চট্টগ্রামটা কে বলা হতো বাংলাদেশের প্রবেশদ্বার, ঠিক আছে। এবং এই সেক্টরের সেক্টর কমান্ডার ছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি। ওকে, আচ্ছা তাহলে এবার লাল সালু কত সালে লাল সালু উপন্যাসের যিনি লেখক উনি কত সালে জন্মগ্রহণ করেন? জ্ঞানমূলক প্রশ্ন, সবাই একটু জানিয়ে দাও। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, অ্যান্সার করে জানাও আমাকে কমেন্টসে। আচ্ছা, সবাই জানাও একটু, লাল সালু উপন্যাসের লেখকের জন্মসাল কত? সবাই একটু কমেন্টে আমাকে জানাও। জন্ম মৃত্যুটা মাস্ট পড়তে হবে। জন্ম মৃত্যু, তারপরে ওনার বিখ্যাত লেখাগুলোর মধ্যে আমি দাগিয়ে দিয়েছি, যেগুলো দাগিয়েছি ওগুলাই বিগত সালে এসেছে, ওকে। আর লাল সালু উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। আচ্ছা, তাহলে এবার দেখো সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন কবে? 1922 সালে। ভেরি গুড। ওই মিমি অ্যান্সার করছে বারবার, মিম, শিফা, তানজু নতুন। আচ্ছা, এবার তাহলে জন্ম মৃত্যু প্রকাশকাল এগুলো খুবই ইম্পর্টেন্ট। জন্ম মৃত্যু আর প্রকাশকাল জন্ম মৃত্যু প্রকাশকাল খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা সবাই অ্যান্সার করে আমাকে জানিও আপুকে। তাইলে এবার দেখো চাঁদের অমাবস্যা কার লেখা। আমি বলেছিলাম তোমাকে যে যখন ওই স্লাইডটা ছিল আমি দাগিয়ে দিয়েছিলাম যে কোন কোনগুলা পড়তে হবে। ওগুলার ভেতর থেকে বিগত সালে প্রশ্ন এসেছে বা সামনেও আসবে, ওর বাইরে আসবে না। তাইলে এইটা চাঁদের অমাবস্যা আমি দাগিয়ে দিয়েছিলাম, এটা অ্যান্সারটা কি হবে? তো সবাই বুঝতেই পারতেছো, মানে বলার অপেক্ষা রাখে না। আমরা পড়ছি সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু। সো চাঁদের অমাবস্যা কার লেখা? ডেফিনেটলি সৈয়দ ওয়ালিউল্লাহ। আর সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 সালে কোথায় জন্মগ্রহণ করেন? সবাই স্থানটাও আমাকে একটু জানিয়ে দাও কমেন্টসে, স্থানটাও জানিও আমাকে। সবাই স্থানটাও আমাকে জানিয়ে দিও। কার কোনো সমস্যা আছে? এখন পর্যন্ত কোনো কোশ্চেনের সমস্যা আছে বললে আমি আবার রিপিট করব। উপন্যাসের আক্ষরিক অর্থ কি? সবাই একটু, আমি তোমাদের সবাইকে সময় দিচ্ছি, একটু অ্যান্সারটা আমাকে কমেন্টসে জানাও। আচ্ছা, ইচ অ্যান্ড এভরিওয়ান তোমরা একটু কমেন্টে আপুকে জানাও এটা অ্যান্সারটা কি হবে। এবং আমি তোমাদের 30 সেকেন্ড সময় দিচ্ছি, জানাও আমাকে কমেন্টে। আক্ষরিক অর্থ আমরা রূপক অর্থ পড়েছি, শাব্দিক অর্থ, আক্ষরিক অর্থ। সো উপন্যাসের আক্ষরিক অর্থ কি? অর্থাৎ উপন্যাস বলতে কি বুঝিয়েছে? লাল সালু। সো লাল সালুর হচ্ছে আক্ষরিক অর্থটা কি এটা বুঝিয়েছে, ওকে। মিম আক্তার লিখেছে সৈয়দ ওয়ালিউল্লাহ। ভেরি গুড মিম, খুবই স্পন্টেনিয়াস অ্যান্সার করছে। আচ্ছা, হ্যাঁ, এই যে আক্ষরিক অর্থটা হচ্ছে বিশেষ রূপে উত্থাপন।
তাহলে সবাই একটু আমাকে হ্যাঁ, ভেরি গুড। মিম আক্তার, মিমি অ্যান্সার করেছে শুধু। বিশেষ রূপে উত্থাপন, উত্থাপন বা উপস্থাপন, এখানে উপস্থাপন লিখলেও হবে, ঠিক আছে। বিশেষ রূপে উপস্থাপন। বিশেষ রূপে উপস্থাপন, এটা হচ্ছে লাল সালু উপন্যাসের আক্ষরিক অর্থ। লাল সালু উপন্যাসের আক্ষরিক অর্থটা একটু কমেন্টসে আপুকে জানিয়ে দাও। ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট একটু জানিয়ে দাও আপুকে। আচ্ছা, এবার দেখো লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কোনটি? বিষয়বস্তু হচ্ছে মূল বিষয়বস্তু, যেটা যেটা এই গল্পের মূল উপজীব্য বিষয়। আচ্ছা, প্রশ্নটা তো এভাবেও আসতে পারতো, আমি যেহেতু কোশ্চেন অ্যানালাইসিস করলাম, দেখলাম যে মূল উপজীব্য বিষয় বা এরকম ভাবে লেখা হয়েছে, তো একই আসলে উত্তর হবে, একই জিনিসই বোঝায়। হ্যাঁ, মূল উপজীব্য বিষয় বা মূল বিষয়বস্তু বা উপাখ্যান কি, কোন উপাখ্যানে রচিত, সো উপাখ্যানও যদি তুমি পাও তাহলে সেম অ্যান্সারই হবে, ঠিক আছে। তাহলে 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই 14 অ্যান্সারটা একটু জানাও আমাকে। সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান আমাকে 14 অ্যান্সারটা একটু জানিয়ে দাও কমেন্টসে, যে লাল সালু উপন্যাসের বিষয়বস্তু বা মূল প্রেক্ষাপট, মূল উপাখ্যান বা মূল বিষয়বস্তুটা আসলে কি। এখানে আসলে এই উপন্যাসটাকে কি উপন্যাস বলা হয়? উপন্যাসকে বলা হয় হচ্ছে সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস। কেন সামাজিক উপন্যাস বলা হয়েছে? কারণ এখানে সমাজে প্রচলিত যে বাস্তব চিত্র, সমাজে প্রচলিত বাস্তব চিত্র, বাস্তব কুপ্রথা, এই প্রচলিত প্রথা, এটাই হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ এখানে সুনিপুণ ভাবে লিখেছেন। সো এই জন্য এটা একটা সামাজিক উপন্যাস, এবং এই উপন্যাসের মূল বিষয়বস্তু বা মূল উপাখ্যান, মূল প্রেক্ষাপট সবটাই হচ্ছে সামাজিক বাস্তবতা। ওকে, সো সবাই একটু অ্যান্সারটা আমাকে কমেন্টে আপুকে একটু জানিয়ে দাও, এটা অ্যান্সারটা কি হবে। ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্টে আপুকে একটু জানিয়ে দাও, কোনো প্রবলেম থাকলে সেটা আপুকে একটু জানাও। আর কারো কোনো সমস্যা থাকলে সেটা আপুকে কমেন্টে জানিয়ে দাও। এবং লাল সালু উপন্যাস এটা সামাজিক উপন্যাস, সামাজিক উপন্যাস। এখানে সমাজে প্রচলিত বাস্তব কুপ্রথা, কুসংস্কার বা বাস্তব যে কাহিনীগুলো, এগুলাই ফুটিয়ে তোলা হয়েছে, এই জন্য এটাকে হচ্ছে সামাজিক উপন্যাস বলা হচ্ছে, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে? বাংলায় লাল এইচএসসি তে লাল সালু থেকে অবশ্যই সৃজনশীল এবং এমসিকিউ অ্যান্সার করতেই হয়, না চাইলেও করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। সো এই জন্য তোমরা হচ্ছে লাল সালু উপন্যাসটা খুব ভালো করে পড়বা। এখান থেকে এইচএসসি তে তোমার সৃজনশীল মাস্ট আসবে, মাস্ট আসবে সৃজনশীল। এবং সৃজনশীলে এই যে আমি বললাম ইনভার্টেড কমার মধ্যে যে জিনিসগুলা, এগুলাই দিয়ে বলবে যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে বা উপন্যাসের মূল বিষয়বস্তু কি, ঠিক আছে। সো তোমরা সবাই উপন্যাসটা খুব ডিপলি পড়বা। তাহলে সামাজিক বাস্তবতা, ওকে। তোমাদের এখন পর্যন্ত আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও। 14 নাম্বার এমসিকিউ পর্যন্ত কোনো সমস্যা আছে? 14 অ্যান্সার হবে ডি। তাহলে 14 অ্যান্সার হবে ডি, সবাই একটু কমেন্টসে আপুকে জানিয়ে দাও কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, লাল সালু কোন ধরনের উপন্যাস? এই আগের কোশ্চেনটা এই কোশ্চেনটা তো একদমই সেম, তাই না? একদমই সেম। আগেরটা মূল প্রেক্ষাপটটা কি ছিল? সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে, এটা আমি তো বলেইছি, এই স্লাইডে লিখে দিয়েছি যে এটা কোন ধরনের উপন্যাস, সামাজিক উপন্যাস। ওকে, সামাজিক উপন্যাস। তাহলে এই সেম প্রশ্নই আবার রিপিট হয়েছে এবং এটা রিপিট বারবার হবে। তাহলে এটা কি হবে? অ্যান্সারটা জানিয়ে দাও সবাই কমেন্টসে আপুকে।
ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্ট একটু জানিয়ে দাও আপুকে। মিম আক্তার ছাড়া আর কেউ লিখছো না। মিম আক্তার, সুখী কই গেল? সুখী একটু কমেন্টস আপুকে জানিয়ে দাও, কোনো প্রবলেম থাকলে সেটাও কমেন্টস করে জানাও আমাকে। কোন এমসিকিউটা বুঝো নাই আমি আবার রিপিট করব। আচ্ছা, শিফা আক্তার, ভেরি গুড শিফা, থ্যাংক ইউ সো মাচ। শিফার এবার শিফা নতুন করে আবার অ্যান্সার করা শুরু করেছো। এবার দেখো লাল সালু উপন্যাসের উপজীব্যটা কি? আচ্ছা, উপজীব্য মানে কি? মানে তোমার হচ্ছে এটা মেইন, মানে একটু আগে যে আমরা পড়লাম না, মূল বিষয়বস্তু বা মূল প্রেক্ষাপট বা মূল উপাখ্যান, একই কথা। উপজীব্যও ঠিক তাই। উপজীব্যটাও হচ্ছে ঠিক তাই। ওকে, যে নেটওয়ার্কের জন্য ক্লাসটা ঠিক মতো করতে পারছি না। কমেন্ট করেছো তুমি, মোবাইল ডাটা কিনে নিলে হয়তো ভালো করে করতে পারবা। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে আপুকে জানিও। আচ্ছা, তাইলে শিফা লিখেছো আপু আমিও আছি। ওকে, তাইলে এটা অ্যান্সারটা কি হবে শিফা জানিয়ে দাও কমেন্টসে। অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসে থেকো। শিফা, মিম আক্তার খুব স্পন্টেনিয়াস এই দুইজন। ওকে, তাইলে এবার এটা অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, এটা মূল উপজীব্য বিষয়ই হচ্ছে ধর্ম ব্যবসা, মানে গ্রামীণ বাস্তবতা এইটাই, যে ধর্ম ব্যবসায়কে কাজে লাগিয়ে হচ্ছে ধর্মকে কাজে লাগিয়ে ব্যবসা করা। আমি বেশ আগের স্লাইডে হচ্ছে লিখে দিয়েছিলাম যে তারা কিভাবে কি কি বিষয়গুলোকে পুঁজি করে এবং সামনে ঢাল হিসেবে এইভাবে করে রেখে দেয় ধর্ম, যে সামনে এরকম ধর্ম আর পিছনে হচ্ছে কুসংস্কার, ধর্মীয় গোড়ামি, অন্ধবিশ্বাস, সাধারণ মানুষের সরলতা, এগুলোকে একসাথে মিক্সড করে করে যে সামনে ধর্মটাকে রেখে এবার শুরু করে দেয় নিজেদের স্বার্থ অন্বেষণের কাজ, ধর্ম ব্যবসা। ওকে, তাইলে লাল সালু উপন্যাসের উপজীব্য হচ্ছে ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসায়ীরা আমাদের সমাজে খুবই এখনো পর্যন্ত প্রচন্ড ভাবে বিরাজ করে। ওকে, লাল সালু উপন্যাসে কার নিজেকে শিকড় ছাড়া বৃক্ষ বল মনে হয়েছে? লাল সালু উপন্যাসে এটা তোমার খতেও আসে। ওকে, শিকড় ছাড়া বৃক্ষ। এখন শিকড় ছাড়া কি কখনো বৃক্ষ হইতে পারে? তোমরা একটু কমেন্টে আপুকে জানাও। কেউ কি দেখছো যে গাছ আছে বাট শিকড় নাই? এরকম কি সম্ভব আসলে? বলো তো আমাকে, এরকম কি সম্ভব? এরকম কি সম্ভব? আমাকে একটু কমেন্টে আপুকে জানিয়ে দাও। এরকম তো কখনোই সম্ভব না যে শিকড় নাই গাছ আছে। সো এখানে শিকড় ছাড়া বৃক্ষ। হ্যাঁ, বৃক্ষ বলেছে। কার নিজেকে মনে হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা জ্ঞানমূলক প্রশ্ন। মজিদের মনে হয়েছে। মজিদ তো এই গল্পের প্রধান চরিত্র এবং সে কিন্তু নিজে যদিও প্রভাব বিস্তার করে রেখেছে মানুষের উপর, সমাজের অন্যান্য ব্যক্তিদের উপর তার প্রভাবটা বজায় রেখে তার স্বার্থ হাসিল করেছে, কিন্তু সে কিন্তু মাঝে মাঝে নিজে একটু হতাশ হতো যে আমি কি পারছি বা এরকম আর কি থাকে না, তুমি আহ একটা কাজ করতেছো যদিও অন্য মানুষকে প্রতারিত করতেছো, বাট নিজে মাঝে মাঝে আবার ভাবতেছো যে আমি কি ঠিকঠাক ভাবে হচ্ছে নাকি হচ্ছে না, এই জিনিসগুলো আর কি। সো এখানেও তার নিজেকে শিকড় ছাড়া বৃক্ষ মনে হইছে। ওকে, তাহলে অ্যান্সারটা হবে কি মজিদ। আচ্ছা, তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো কাদের? আচ্ছা, এখানে দিল বলতে কি বোঝানো হয়েছে? দিল বলতে এখানে লেখক অন্তরকে বুঝিয়েছেন, অন্তর বা হৃদয় বা মন। অন্তর, হৃদয়, মন এগুলাকে বোঝানো হয়েছে দিল বলতে। আর সাচ্চা,
সাচ্চা কথাটার অর্থ কি সবাই একটু জানাও তো কমেন্টসে। খাঁটি সোনার মতো, মানে একদম সরল ঝকঝকা এবং দিল সাচ্চা। ওকে, তাইলে এবার এটা অ্যান্সারটা জানিয়ে দাও কমেন্টসে। হ্যাঁ, এটা জ্ঞানমূলক আসলে। এখানে হচ্ছে বলেছে গারো পাহাড়ের লোকদেরকে, যে গারো পাহাড়ে যারা, ওদের সবার অন্তর বা মন হৃদয় খুবই সাচ্চা, একদম খাঁটি সোনার মতো। মানে আসলেই তারা, গ্রামের মানুষগুলো এমনিতেই খুব সহজ সরল এবং খুবই ভালো হয় তারা। শহরের মানুষ থেকে গ্রামের মানুষরা অনেক বেশি ভালো হয়, এটা নিঃসন্দেহে। ওকে, তাইলে এটা অ্যান্সারটা হবে হচ্ছে খ, গারো পাহাড়ের লোকদের। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে একটু কমেন্টে আপুকে জানিয়ে দিও কোনো প্রবলেম থাকলে। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হবে গারো পাহাড়ের লোকদের, তাদের দিল সাতটা খাঁটি সোনার মতো। এবার দেখো, মজিদ বারবার আর চোখে আমেনা বিবির দিকে তাকাচ্ছিল কেন? আচ্ছা, এইটা কিন্তু আমি দেখেছি এই আমেনা বিবির সাথে জড়িয়ে যে কাহিনী, এই কাহিনী থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসছে, অ্যাডমিশন টেস্টে বিশেষ করে, রাবি ঢাবি চাবি চবি এইগুলা থেকে এই আমেনা বিবির সাথে মজিদের যে কাহিনীটা, যে যেখানে যে উপাখ্যানটা রচিত হয়েছে, এইখান থেকে বিগত সালে প্রশ্ন আসছে এই টপিকটা থেকে। এই টপিকটা হচ্ছে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ওকে, তাইলে এটা অ্যান্সারটা কি হবে? এটা রূপের মোহে। এবং মজিদ কিন্তু খুবই চরিত্রহীনও ছিল, এবং সে হচ্ছে মহিলাদেরকে ভালো চোখে দেখতো না। এবং মজিদ শুধু এখানে একজন ধর্ম ব্যবসায়ী না, মজিদ একজন চরিত্রহীন পুরুষও ছিল, যে নারীর লিপ্সায় সবসময় নিয়োজিত থাকতো তার মনের মধ্যে। তাহলে সে শুধু একজন ধর্ম ব্যবসায়ী না। কিছুদিন আগে আমি একটা নিউজও দেখেছিলাম যে মা মেয়ে এক বাসায় থাকতো, এবং সেই বাসায় হচ্ছে জোড়া খুনের মামলা। এই কিছুদিন আগের কথা। তো কিভাবে খুন হয়েছে, ওখানে তারা মা মেয়ে শুধু থাকতো, আর কেউ না। এবং তারা তাবিজ এইটা করার জন্য তারা হুজুর ডেকেছিল, এবং হুজুর তো কয়েকবার আসার পরে তাদের সাথে কথাবার্তা ওঠা বসা, জানা চেনা পরিচয় সবকিছুই হয়েছে। তাদের কাছে সবকিছু বলেছে, পারিবারিক বিষয় আশয় সবকিছু। এবার হুজুর কয়েকবার ওই বাসায় এসেছে। আসার পরে তার ভার্সিটি পড়ুয়া যে মেয়েটা ছিল, তার প্রতি তার একটা কু বাসনা মনের মধ্যে জাগে। তার ফলে সে হচ্ছে প্রথমে মেয়েকে, দেন তারপরে মেয়ের মাকে, দুজনকেই জোড়া খুন হত্যা করে। তো এটা সিসিটিভি ফুটেজ থেকে বের হয়েছে যে খুনটা আসলে ওই হুজুরি করেছিল। মানে একদম পুরা মজিদের মতো স্ট্রাকচার তার। তো এখানে হচ্ছে মজিদ কিন্তু ওই আর চোখে আমেনা বিবির দিকে খারাপ দৃষ্টিতেই তাকিয়েছিল, লোলুপ দৃষ্টি। এই দৃষ্টিটাকে আমরা বলবো লোলুপ দৃষ্টি, খারাপ দৃষ্টি। হ্যাঁ, আচ্ছা, রূপের মোহে। হ্যাঁ, একটা মেয়ে সুন্দর হইতেই পারে। আমেনা বিবি সুন্দর ছিল, এবং তার পা পর্যন্ত দেখে সে তো এটা হচ্ছে রূপের মোহে তার দিকে বারবার তাকাচ্ছিল, আর চোখে তাকাচ্ছিল। সে যে খারাপ সেটা আবার মানুষকে বুঝতেও দিবে না। ওকে, তাইলে দেখো এটা অ্যান্সারটা কি হবে, রূপের মোহে। আমেনা বিবি অনেক সুন্দর একজন ছিলেন, খুবই সুন্দর ছিলেন এই গল্পে। সো তার দিকে বারবার করে তাকাচ্ছিল তার রূপের মোহে। এখানে মজিদের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে, যে সে একজন চরিত্রহীন নারীর প্রতি সে তার খারাপ দৃষ্টি বা লোলুপ দৃষ্টি ফেলেছে, এইটা এখানে ফুটে উঠেছে। তাহলে মিম আক্তার, শিফা একটু কমেন্টসে আপুকে জানিয়ে দাও একটু, ইচ অ্যান্ড এভরিওয়ান কমেন্টে জানাও। এবং তোমাদের আর মাত্র একটা এমসিকিউ আছে, এমসিকিউটা হয়ে গেলে আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। সো তোমরা কার কোথায় কি সমস্যা আছে পুরো ক্লাসটাতে সবাই একটু আমাকে জানাও, আমি সবার কোশ্চেনের অ্যান্সার আবার দিয়ে দিব, বা আবার এমসিকিউটা আবার বোঝাবো, সমস্যা নাই। বাট তোমরা সবাই একটু অ্যান্সার করে আমাকে জানাও যে কোনটা প্রবলেম হয়েছে। আমার মাত্র আর একটা এমসিকিউ আছে, তারপরে ক্লাসটা শেষ হয়ে যাবে।
ওকে, তাহলে দুইজন অ্যান্সার করছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর এটা তো আমি ওই যে প্রথম আমাদের স্লাইডেই ছিল, আমি বলেছিলাম যে এটা ইম্পর্টেন্ট, দেখছো এটা আসছে। সো এইটা শুধু এখানেই তো আসছে, এটা বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও এসেছে। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? মজিদেরও প্রথম স্ত্রী ছিল। মজিদ কয়টা বিয়ে করছিল বলতো? কমেন্টে আপুকে জানাও। যারা ব্যবসা করে ধর্ম নিয়ে, এদের সবার অনেকগুলো করে বউ থাকে, এটা তাদের চেনার আরো একটা উপায়। আচ্ছা, তাইলে দেখো সবাই একটু জানিয়ে দাও আমাকে, এদের অ্যান্সারটা হবে আমেনা। যে একটু আগে আমরা আমেনা বিবি শব্দটা পেলাম না, এবং আমেনা বিবি ছিল অত্যন্ত সুন্দরী। আমেনা বিবি ছিল অত্যন্ত সুন্দরী। লাল সালু উপন্যাসে আমেনা বিবি একটা অন্যতম চরিত্র, যে চরিত্রটা ছিল অসম্ভব একজন সুন্দরী একজন মহিলা, যাকে দেখে মজিদ হচ্ছে লিপ্সিত হতো, তার মধ্যে কামনা বাসনা জেগে জেগে উঠতো। এবং এই আমেনা ছিল হচ্ছে খালেক ব্যাপারীর হচ্ছে প্রথম স্ত্রী। ওকে, তাইলে এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা তো চরিত্রগুলোর ওখানেও আমরা পড়েছি, সেই একই কথা এখানেও আছে। তাইলে দেখো এইটাই হচ্ছে তোমাদের লাস্ট এমসিকিউ। তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন ছিল যে প্রথম স্ত্রীর নাম কি? আমেনা বিবি। আমেনা বিবি ছিলেন একজন অসম্ভব সুন্দরী, একজন সুদর্শনী একজন মহিলা, যার প্রতি ওকে, তাইলে সে হচ্ছে খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী ছিল। দেখছো তাদের ধর্ম ব্যবসায়ীরা কেমন হয়। এবং মজিদের চরিত্রটা বুঝছো, শুধু ধর্ম ব্যবসা তো ছিলই, তার পাশাপাশি সে কিন্তু বিভিন্ন সময় আমরা গল্পের প্রতিটা ক্ষণে ক্ষণে ঘটনায় দেখেছি যে সে বিভিন্ন নারীদের প্রতি তার একটা খারাপ নজর সব সময় ছিল, পুরো গল্প জুড়েই ছিল। আচ্ছা, তাইলে এবার দেখো এটাই হচ্ছে আজকের শেষ এমসিকিউ। সো আমাদের ওয়েবসাইটটা তোমরা সবাই ভিজিট করতে পারো, এবং তোমাদের এ প্লাস কোর্সের যাত্রা শুরু হবে এখান থেকে ইনশাআল্লাহ। সো এখনই তুমি তোমার প্রয়োজনীয় কোর্সটা কিনে ফেলো এবং আমাদের সাথে তোমাদের যাত্রা শুভ সূচনা করো। এখানে আইসিটির জন্য ভাইয়া অসাধারণ ক্লাস নেয়। সো তোমরা সবাই আমাদের কোর্সটাতে এনরোল করো, এবং আমাদের ওয়েবসাইটটা কে কে ভিজিট করেছো একটু কমেন্টসে আপুকে জানিয়ে দিও। এবং তোমরা কিছু জানাও তো ওয়েবসাইটের নাম কি? www.nginstitute.com। ওকে, সো সবাই এটা সার্চ দিবে গুগল ক্রোমে যে, বা তোমরা সার্চ বাটনে যে, এটা অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আজকে ক্লাসে কমেন্টে বলতে পারো, আমি আবার রিপিট করে দিব, এবং ক্লাসটা কেমন লেগেছে সেটাও জানিয়ে দিও। শিফা আক্তার লিখেছো, আপু ক্লাসটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ শিফা। আমি চেষ্টা করেছি আজকে অনেক ইফেক্টিভ ক্লাস নেওয়ার। সো তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে, আমি আবার এটা রিপিট করব, কোনো সমস্যা নেই, বাট অবশ্যই আমাকে জানাবে এমসিকিউ গুলা কোনোটা বুঝতে সমস্যা থাকলে। আচ্ছা, সো তোমরা সবাই আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করে ফেলো, এন্ড আমাদের ফেসবুক কমিউনিটিও আছে। সো তোমরা সবাই ফেসবুক সার্চ বাটনে যে নেক্সট ইনস্টিটিউট কমিউনিটি আছে, সবাই তোমরা এখানে যে নিজেরা তো জয়েন হবেই, একই সাথে তোমরা ইনভাইট করে দিবা তোমার ফ্রেন্ডদেরকে, শেয়ার করে দিবা, এন্ড নিজে তো মাস্ট বি জয়েন হবাই। ওকে, সো নিজেও জয়েন হবা, ফ্রেন্ডের মাঝেও শেয়ার করবা, এন্ড ফ্রেন্ডকে ইনভাইট করে দিবা। ওকে, আচ্ছা, সো এটা আমাদের ফেসবুক কমিউনিটি, এন্ড আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও আছে। আমাদের ইউটিউবে আমরা কমিউনিটি প্রলং করার চেষ্টা করছি। সো তোমরা এখানে গেলেও আমাদের প্রিভিয়াস ক্লাসগুলা পেয়ে যাবা, নেক্সট ইনস্টিটিউটের প্ল্যাটফর্মে ক্লাসগুলা। সো তোমরা সবাই এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা, যাতে সাথে সাথে আমাদের যখনই কোনো ভিডিও আপলোড হয়ে যাবে তোমরা সাথে সাথে জানতে পারবা। মিম ইসলাম লিখেছো, ক্লাসটা খুব ভালো লেগেছে আপু, থ্যাংক ইউ সো মাচ। মিম, শিফা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা,
তাহলে এটা তোমরা সবাই সাবস্ক্রাইব করো। মিম শিফা কি সাবস্ক্রাইব করেছো আমাদের ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক কমিউনিটিতে জয়েন হয়ে গিয়েছো? সো সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, আমাদের ফেসবুকে কানেক্টেড থাকবে, এন্ড দ্য লাস্ট ওয়ান আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে, এন্ড সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে আমরা যে কোনো ভিডিও যখনই আপলোড করবো তোমরা সবাই পেয়ে যাবা। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনার মধ্যেই থেকো, বাংলার সঙ্গেই থেকো, বাংলাকে ভালোবেসো। একটা কথা আছে রবীন্দ্রনাথের, তোমরা তো নিশ্চয়ই জানো তাই না? আগে বাংলা ভাষার গাঁথনি, তারপর ইংরেজি শেখার পত্তন। ওকে, তো তোমরা সবাই বাংলাকে ভালোবেসো। সো বাংলা আমার এক ঠিকানা, বাংলা আমার সুর, এই বাংলা তোমার আমার, এই বাংলাই ভরপুর। সো বাংলাই জাগো ভরপুর, বাংলাকে সঙ্গে নিয়ে বাংলার সাথেই থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আর সবশেষে একটা কথাই, স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, মাটিতে রেখে পা, নিজের উপর রাখো বিশ্বাস, চালিয়ে যাওয়ার প্রচেষ্টা। তো সাহস রেখো, পড়তে থেকো। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ের পথে, স্বপ্ন জয়ের গল্পে একসাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।